পৌর নির্বাচন গড়ালো জাতীয় নির্বাচনের আমেজে। সরগরম দেশের 61 জেলার 234 এলাকা। যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তাদের অনেকেই হচ্ছেন আদালতের দ্বারস্থ। অনেক পৌরসভায় আবার ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের দাবি, দলের চাপ নয়, যোগ্যতার ঘাটতির কারণেই বাতিল হচ্ছে প্রার্থিতা। নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে বিএনপির সংশয় থাকলেও প্রশাসন বলছে আইন শৃঙ্খলা বিষয়ে শক্ত অবস্থানের কথা। এসব নিয়েই বাংলাদেশ এখন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। আমার সঙ্গে কথা বলতে স্টুডিওতে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ATU তাজ রহমান, আছেন বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন এবং abnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আসলে দেশে এখন একদম নির্বাচনের হাওয়া বইছে, দমকা হাওয়াও বলতে পারেন। আমি একটু খবরের কাগজ বলতে চাই যে কাগজগুলি আগামীকাল সকালে মানুষ হাতে পাবে। ভোরের কাগজ, এটা তাদের সেকেন্ড লিড স্টোরি। আচরণবিধি লঙ্ঘনের হিড়িক দেখেও দেখছে না ইসি। আচরণবিধি লঙ্ঘনের কিন্তু অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে, কিন্তু তেমন কোনো ব্যবস্থা হয়নি। আরেকটি, আমাদের অর্থনীতি শুরুতেই বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীরা। আপনি জানেন যে 14 ডিসেম্বর আপনার প্রচারণা শুরু হবে। 14 ডিসেম্বর পাওয়া যাবে আপনার প্রতীক, কিন্তু প্রচারণা শুরু হচ্ছে আরো 6 দিন আগে। তাহলে স্বতন্ত্র প্রার্থীরা আসলে কি নিয়ে প্রচারণা চালাবে? এই যে নির্বাচন কমিশনের, এটা কি অদূরদর্শিতা, তাদের অদক্ষতা, নাকি আসলে এর মধ্যে কোনো সূক্ষ্ম পরিকল্পনা রয়েছে? জনাব তাজ রহমান। আমি অ্যাকচুয়ালি বলবো এটা নির্বাচন কমিশনের একটু ব্যর্থতা। পিছনে যদি অন্য কোনো উদ্দেশ্য থেকে থাকে সেটা নির্বাচনের পরে মানুষ দেখতে পারবে। বাট নির্বাচন কমিশনের এই যে দ্বৈত নীতি, রাজনৈতিক দলকে তাদের প্রতীক দেওয়া হবে কিন্তু স্বতন্ত্রকে দেওয়া হবে পরে, স্বতন্ত্র ক্যান্ডিডেটগুলো কিন্তু ক্যাম্পেইন শুরু করতে পারবে না। এতে তাদের মধ্যে একটি বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে। যে নির্বাচনগুলো সারা জীবন স্বাধীনতার পর থেকে শুরু করে আমরা সব সময় কিন্তু এখানে দলীয় নির্বাচন কখনো নাই, এবার কিন্তু দলীয় নির্বাচন প্রথম। যদি রাজনৈতিক দলগুলো তাদের প্রতীক নিয়ে নির্বাচনে যাচ্ছে, সেখানে স্বতন্ত্র প্রার্থীর জন্য এটা কেন? একসাথে দেওয়া উচিত ছিল। যখন তারা নির্বাচন শুরু করবে তাদেরও প্রতীক বরাদ্দ করা সেম টাইম উচিত ছিল, তাদেরও নির্বাচন প্রচারণা একই টাইম হওয়া উচিত ছিল। এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। আমরা যে বলি নির্বাচন কমিশন এটা মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন, তারই প্রমাণ মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তাদের একটা না, অনেকটা আছে। আপনি দেখবেন এই যে প্রার্থীতা যেটা হচ্ছে, আমাদের দলেরও অনেক ক্যান্ডিডেটে অলরেডি তারা প্রত্যাহার করা শুরু করে দিচ্ছে। বিকজ ফেয়ার লেভেল প্লেইং ফিল্ড যদি না হয়, তাহলে কিন্তু ক্যান্ডিডেটরা তখন মনে করে এই নির্বাচনে আমি দাঁড়িয়ে কোনো ফায়দা হবে না। এই একটা ধারণা মানুষের মনে, একটা সন্দেহ মানুষের মনে একটা ভীতিভাব করতেছে, এটা থেকে বেরিয়ে আসতে হবে। সুভাষ সিংহ রায়, এটা কি আসলে কি ব্যর্থতা নয়, কিংবা এটার মধ্যে পক্ষপাতিত্ব একদম সুস্পষ্ট নয়? আপনি জানেন যে বিএনপি কয়েকদিন ধরে কিন্তু অভিযোগ করছে যে নির্বাচন কমিশন নিরপেক্ষতা রাখতে পারেনি, কিন্তু এখন স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে দলীয় প্রার্থীর যেই ব্যবধান একেবারেই চোখে আঙ্গুল দিয়ে নির্বাচন কমিশন স্পষ্ট করে দিল, এরপরে তারা আর কি বলতে পারবে? আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে জামাত ইসলাম কিন্তু নিবন্ধিত দল না নির্বাচন কমিশনের। কিন্তু খুব মজার ব্যাপার, জামাত ইসলামের নেতারা আপনাদের গণমাধ্যমের সামনে কিন্তু বলছেন যে আমি জামাত ইসলাম দল করি, দলের আমি পদে আছি, কিন্তু আমি স্বতন্ত্র প্রার্থী। এক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু তাকিয়ে আছে, কিছুই বলছে না। এটাও কিন্তু একটা দেখবার বিষয় না। এটা কিভাবে নির্বাচন কমিশনের কোন আইনে এটা দেখতে পারবে? আপনি কি বলতে চান যে স্বতন্ত্র জামায়াতের প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছে দেখেই এই বৈষম্য করা হচ্ছে? বৈষম্য করা না, আপনি বলছেন জামাত ইসলাম নিবন্ধিত দল না, দল হিসেবে তারা নির্বাচন করতে পারছে না। কিন্তু যখন গণমাধ্যমের সাথে কথা বলছে তখন বলছে যে আমি জামাত ইসলামের অমুক পদে আছি, অনেক টেলিভিশনে দেখেছি আমি, কিন্তু আমি স্বতন্ত্র প্রার্থী। সে নির্বাচন কমিশনের নিবন্ধিত নয়, কিন্তু রাজনৈতিক দল হিসেবে তো সে নিষিদ্ধ নয়, কিন্তু নির্বাচন নিবন্ধিত না আসে। আর যেহেতু সে তার যে দ্বৈত সত্তার কথা সে বলছে, এইটা নীতি নৈতিকতার দিক দিয়ে নির্বাচন কমিশন কিভাবে দেখবে? আর তাজ ভাইয়ের সাথে একটা ব্যাপারে খুব একমত যে লেভেল প্লেইং ফিল্ড যেটা বলি, সেই ফিল্ডটা কিন্তু আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে যেটা আশা করি, আমি কিন্তু ব্যক্তিগতভাবে সেরকম দেখছি না, এবং আগেও অনেক ব্যত্যয় দেখেছি। আবার এটাও ঠিক, সবাই কিন্তু বিএনপির নেতৃবৃন্দরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেন, তাদের লেভেল প্লেইং ফিল্ড দরকার। আমি জানি না কোন মাত্রায় গেলে লেভেল প্লেইং ফিল্ড তাদের জন্য হবে, কিন্তু আওয়ামী লীগের লেভেল প্লেইং ফিল্ডও দরকার, সেটা কিন্তু কখনো কেউ বলেনি, আমি কখনো বলতে শুনিনি।
কেননা অনেক রকম ত্রুটি বিচ্যুতি কিন্তু নির্বাচন কমিশনের ভিতরে রয়েছে। আচরণবিধির লঙ্ঘনের যে ব্যাপারটি, লঙ্ঘন কি শুধুমাত্র আওয়ামী লীগ করে, ক্ষমতাসীন দল? অভিযোগটা ক্ষমতায় কি বেশি থাকলে আসে? দল একটু বেশি করে, সে তো আমরা জানি। জনাব মোশাররফ হোসেন, আপনি মানে বিএনপি এই যে এই বিষয়গুলিকে কিভাবে করে মোকাবেলা করবে? ধন্যবাদ আপনাকে। আসলে যে কথাটি আপনি বলেছেন, মানে আমার বক্তব্য আপনার কথা অনেকটা স্পষ্ট হয়েছে যে সারা বাংলাদেশে কিন্তু এই নির্বাচন কমিশন একটা মেরুদণ্ডহীন একটা অবস্থার কিন্তু ইতিমধ্যে পরিচয় দিয়েছে। আজকে আপনি দেখেছেন যে এই সরকার বলেছে যারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করে তারা কেউ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, অথচ নমিনেশন জমা দেওয়ার সময় এই সরকারের বেশ কয়েকজন এমপি, সাবেক মন্ত্রী তারা নিজেরা গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছে। তিনজনকে শোকজ নির্বাচন কমিশন করেছে, আপনার সেটাও বলা উচিত। না করেছে, কিন্তু যাদের একটু খুঁটি শক্ত তাদেরকে, আজকে মহিউদ্দিন খান আলমগীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে কিন্তু শোকজ করেনি, অথচ সে কচুয়ায় প্রকাশ্যে জনসভা করেছে। এই সরকার আজকে ঢাকার সাভারে আপনার না, মহিউদ্দিন খান আলমগীর এই মুহূর্তে সরকারের সুবিধাভোগী কেউ তো নয়। সে তো এমপি হিসাবে তো সে পারবে না। আর একটা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান এমপি, তার তো এই সরকারের এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সে। না, উনি উপদেষ্টা মন্ডলী এখন উপদেষ্টা সদস্য, সুতরাং এখানে কোনো ব্যবস্থা নেই। আর যে কথাটি আপনি বলছেন যে আচরণবিধি মানে ঘরের মধ্যে কর্মী সভা করতে পারবে না। আমি একটা যদি আজকে আপনার এখানে উদাহরণ দিয়ে বলি, আমি যে আমি যেই উপজেলার বাসিন্দা, আমার ওখানে দুটি পৌরসভার নির্বাচন হচ্ছে, একটি কলাপাড়া পৌরসভা আর একটি হলো কুয়াকাটা পৌরসভা, নূতন একটি পৌরসভা। অথচ গত পরশুদিন 6 তারিখ যাচাই বাছাই হয়ে প্রার্থী নির্ধারণ হয়েছে। গতকাল থেকে আওয়ামী লীগের প্রকাশ্যে মাইক ব্যবহার করে রাস্তা বন্ধ করে জনসভা করছে। আমরা প্রশাসনকে বলেছি, তারা এই সম্বন্ধে কোনো কর্ণপাত করছে না। আপনি যেহেতু প্রশাসন অনেকটা নিষ্ক্রিয়, কারণটা কি? এর কারণ হিসাবে কিন্তু বিএনপির পক্ষ থেকে আগেও স্পষ্ট বলা হয়েছে যে এই সরকারের যারা বর্তমানে নির্বাচন কন্ট্যাক্ট করছেন, বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা, তারা কিন্তু আপনারা লক্ষ্য করেন বহুবার পত্রিকায় এসেছে, আপনারা মিডিয়ায় প্রকাশ করেছেন যে এই সরকারের এমপিদের পছন্দ মতো লোকদেরকেই উন্নয়নে হিসাবে পোস্টিং দেওয়া হয়েছে। এই সরকারের পছন্দ মতো লোকদেরকে ওসি হিসাবে নিয়োগ দিয়েছে। সুতরাং এই এক মাসে, না আমি এটা শেষ করে দিই, এই এক মাসে তারা নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবে, এই ধরনের নিশ্চয়তা আমার মনে পাচ্ছে না। কারণ যে প্রশাসনের আসলে কতখানি ভারসাম্য আছে কিংবা তারা কতখানি নিরপেক্ষ, সেই বিষয়টি আমি ফিরবো। কিন্তু আপনি যে অবস্থার কথা আপনার এলাকায় বর্ণনা করলেন, আমি একটু সেখান অবস্থা একটু শুনতে যেতে চাই। ময়মনসিংহে এবং মুন্সিগঞ্জে সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ এবং মিজান রহমান। আমি একটু প্রথমে যেতে চাই শাহরিয়ার অনির্বাণ, আপনি ময়মনসিংহে একটানা বেশ কয়েকদিন ধরে আছেন, সেখানে নির্বাচনী প্রচারণার কি অবস্থা? আচরণবিধি ভঙ্গের কোনো অভিযোগ আছে কিনা? সার্বিক অবস্থা কি রকম? দেখুন, আমি ময়মনসিংহের শুক্রবার এসেছিলাম, তো সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত এবং সেই সাথে রাত পর্যন্ত আমি ময়মনসিংহের বেশ কয়েকটি উপজেলা এবং পৌরসভায় আমি গিয়েছি ঈশ্বরগঞ্জ এবং ভালুকা, ত্রিশাল, ফুলবাড়িয়া, মুক্তাগাছা এবং গফরগাঁ এবং নান্দাইল সহ ফুলপুরে এলাকায় আমি ঘুরেছি। তো এইসব এলাকায় মানুষের ভিতরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা একটা বিষয় দেখেছি যে তারা নির্বাচন মুখ এবং তাদের ভিতরে প্রত্যেকের ভিতরে একটা কৌতূহলের বিষয় যে প্রতি জাতীয় নির্বাচনের সময় যে প্রতীকটা থাকে সে প্রতীকটা এবার তারা ভিন্ন মাত্রায় প্রতীকটা তারা পাচ্ছে এবং সেই প্রতীককে কেন্দ্র করে তাদের এবার নির্বাচনে তারা যেতে চাচ্ছে এবং নির্বাচনের একটা যে উৎসবের বিষয় সে বিষয়টি আমি প্রতিটা মোড়ে মোড়ে চার দোকানে আমি দেখেছি। তো নির্বাচনী পরিস্থিতি সকাল থেকে শুরু করে একেবারে নির্বাচন কার্যালয় যেটা ছিল সেটা বিকেল পর্যন্ত আমি উৎসবমুখর অবস্থায় দেখেছি। সন্ধ্যার পরে আড্ডার ভিতরে নির্বাচন নিয়ে আলোচনায় দেখেছি। তবে নির্বাচনকে কেন্দ্র করে যে নির্বাচন কমিশনের বিভিন্ন আচরণ বিধি যেগুলো রয়েছে সেগুলো বিধিগুলোর ভেতরে থেকেই আমি দেখেছি যে যারা প্রার্থী হয়েছেন তারা সবার সাথে কথা বলছেন এবং কোথাও গিয়ে নির্বাচন আচরণবিধি ভঙ্গের কোনো বিষয় আমি দেখিনি। আমি আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সাথে কথা বলেছি, আমি বিএনপির যে মনোনীত প্রার্থী রয়েছেন তাদের সাথেও কথা বলেছি, তারা প্রত্যেকে বলেছে যে আচরণবিধি এখন পর্যন্ত তারা মেনে চলছে। অনির্বাণ, অনেকেই অভিযোগ করছেন যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড আসলে সমান আছে কিনা এটা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছে। আপনার কাছে কি এখন যদিও আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়নি, কিন্তু আপনার কাছে কি কোথাও কোনো কি বলে পক্ষপাতিত্ব কিংবা লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা, এই ধরনের কোনো আবহ আপনি নিজে টের পেয়েছেন কিনা?
এখন লেভেল প্লেইং ফিল্ডের কথা যেটা আমরা অনেকদিন ধরে শুনে আসছি, তো এখানে যে বিষয়টি দেখেছি যে বিএনপির সমর্থিত মেয়র প্রার্থী যারা রয়েছেন এবং আওয়ামী লীগের বিদ্রোহী যারা রয়েছেন সেসব প্রার্থীগুলো আমাদের কাছে একটি বিষয়ে অভিযোগ আকারে বলেছেন যে তারা এখনো হুমকি ধামকির কথা শুনছে, তবে সেই বিষয়টি এই 30 তারিখের নির্বাচনের আগে কোনো একটি অঘটন ঘটে কিনা বা তারা তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে এবং তাদের ব্যক্তিগতভাবে যে মামলার বিচারাধীন রয়েছে সেই বিষয়গুলোকে নিয়ে আবার প্রশাসনে কোনো আলাদাভাবে চাপ আসে কিনা এই বিষয় নিয়ে তারা একটা সংশয়ের কথা জানিয়েছেন, যেটা এর আগে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত জি অনির্বাণ, আমরা বুঝতে পেরেছি মামলা নিয়ে এক ধরনের শঙ্কায় তারা ভুগছেন। একটু যেতে চাই মুন্সিগঞ্জে, সেখানে আছেন সহকর্মী মিজান রহমান। মিজান, আপনার এলাকায় নির্বাচনের প্রচারণা এখনো শুরু হয়নি, সারা দেশের কোথাওই হয়নি, কিন্তু আপনার এলাকায় পরিস্থিতি কেমন দেখছেন? গতকাল মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আবেদন করার কথা ছিল, সেই সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি ভালো বলা যায়। আমি গত 2 দিন থেকে এই মুন্সিগঞ্জ সদর এবং মীর কাদিম পৌরসভার নির্বাচনী এলাকাগুলো ঘুরে দেখেছি এবং এখানে সাধারণত সেই অর্থে কোনো আমি এখানে আইন ভঙ্গের কোনো বিষয় দেখিনি। আপনি জানেন যে একটা সময় যখন এই দলীয় প্রার্থীরা যখন তাদের শুভেচ্ছা বার্তা বা বিলবোর্ড সহ বিভিন্ন যে ব্যানার ফেস্টুন তৈরি করেছিল এবং ওটার সময় তো অনেক আগেই শেষ হয়ে গেছে, সেই দিক থেকে তারা এটা শহর থেকে নামিয়েও নিয়েছিলেন। তাছাড়া অন্যান্য যে নির্বাচন কমিশনের যে আচরণ বিধি আছে তারা মেনেই চলছেন এবং এখানে যারা যে প্রার্থীগুলো আছে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছিলেনও যে তারা নির্বাচন কমিশন আইনকে অনেকটা শ্রদ্ধা করেন বলে এই সব কাজগুলো তারা করছেন। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানে সেই ধরনের নির্বাচন কমিশনের আইন ভঙ্গ না হলেও যারা বিএনপির প্রার্থী বা যারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বা যারা মনোনয়নপত্র জমা দেওয়ার পর অবৈধ বলে ঘোষণা হয়েছে, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা কিন্তু একটি অভিযোগ করেছেন যে নির্বাচন আসলে কতটুকু সুষ্ঠু হবে বা নিরপেক্ষ হবে সে বিষয়গুলো নিয়ে তারা সন্দিহান। তারা বলছিলেন যে এখানে আওয়ামী লীগ অর্থাৎ সরকার সমর্থিত যে দলগুলো আছে তাদের হয়তো প্রভাব থাকতে পারে, এটা বিএনপি প্রার্থীরা বলছিলেন বা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বলছিলেন। তবে উল্টো কথা কিন্তু বলেছেন যিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, তিনি কিন্তু বলছিলেন যে তারাও চান যে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। তো সেই ক্ষেত্রে আসলে এখানে ওই ধরনের কোনো আইন ভঙ্গের বিষয় খেয়াল করা যায়নি। তবে আমি আজকে এবং গতকালকে কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসক বলছিলেন যে আসলে নির্বাচনকে সুষ্ঠু করতে হলে তো শুধু কয়েকটি দলই নয়, এখানে যারা জনগণ আছেন বা ভোটার আছেন, সাধারণ মানুষ আছেন, তাদের আসলে সবারই ভূমিকা আছে এই নির্বাচনকে সুষ্ঠু করতে বা নিরপেক্ষ করতে। আমি যেটা জেনেছি যে মুন্সিগঞ্জে বিশেষ করে সংরক্ষিত আসনে তেমন শুধুমাত্র একজন প্রার্থী, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার পথে বলতেই পারি আমরা, কিন্তু এখানে এত কম প্রার্থী হওয়ার কারণ আপনি কিছু জানতে পেরেছেন? সেরকম কমের যে কারণটি সেটি আসলে আমরা ওভাবে জানতে পারিনি। আপনি যেরকম শুনেছেন ঠিক সেই রকমই একটি বিষয় আমরা জানতে পেরেছি। তবে এখানে যে জেলা প্রশাসক আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, সংবাদ মাধ্যমের কর্মী যারা এখানে আছেন তারা জানতে চেয়েছিলাম নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে। তো তিনি একটি কথা বলছেন যে নির্বাচনকে সুষ্ঠু করতে আসলে প্রশাসনের পক্ষ থেকে যতটুকু ভূমিকা থাকা দরকার তারা ততটুকুই ভূমিকা রাখবেন। এখানে আসলে কোন দল থেকে কে নির্বাচন করছেন সে বিষয়টি তারা মাথায় রাখবেন না, এরকম বিষয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং আমরা নির্বাচন কমিশনের যে রিটার্নিং কর্মকর্তারা আছে তাদের সাথেও কথা বলেছি, তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচনকে যে কোনোভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ করা হবে এবং সাধারণ মানুষ তাদের যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়গুলো নিয়ে তিনি কাজ করছেন। এবং এর জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে আসলে নির্বাচনের দিন পর্যন্ত যে কোন অবস্থায়। মিজান আপনাকে ধন্যবাদ, শাহরিয়ার, অনির্বাণ আপনাকেও ধন্যবাদ। আর এর সঙ্গে নিচ্ছি মাত্র 40 সেকেন্ডের একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব সুভাষ সিংহ রায়, কিছুক্ষণ আগে এবিএম মোশাররফ হোসেন যেমনটা অভিযোগ করছিলেন যে প্রশাসনের যেভাবে এখন সাজানো আছে এতে করে এক ধরনের সংশয় তারা দেখতে পাচ্ছেন, ফলে এই সংশয় কি আর দূর করার কোনো সুযোগ আছে, কিংবা এই সংশয় বা শঙ্কা না থাকার কি কোনো কারণ আছে? চমৎকার প্রশ্ন করেছেন এবং দুটো প্রশ্নের মধ্যে সংশয় আছে কিনা। বিএনপির দিক থেকে সংশয় সবসময় থাকে এবং আপনি গাজীপুর নির্বাচনের সময় দেখেছেন যে বিকেল 3টে পর্যন্ত সংশয় ছিল। যেই নির্বাচনটি ফলাফল ঘোষিত হয়েছে তখন কিন্তু সংশয় কেটে গেছে। অতএব বিএনপির কাছে নির্বাচনে
জয়লাভ না করলে তার অভিযোগটা থাকবেই। এটা আমরা বিএনপির কাছ থেকে এটা দেখে এসেছি। এখন দেখার বিষয় যে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের রসায়নটা কী এবং যে কাঠামোটা নির্বাচনটা হয় সেই নির্বাচনে কতটুকু মানে গতবারের চেয়ে বেশি ভালো করা যায়, আরও বেশি ভালো করা যায়, এই ব্যাপারে আমরা সকলে বেশি সক্রিয় কিনা। তো এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আছে। একটা নির্বাচন কমিশন নিজেরটা ফ্যাক্টর, আর তার সাথে রাজনৈতিক দলগুলো এবং সাধারণ জনগণ। আমার ধারণা যেভাবে মানুষ নেমে গেছে নির্বাচন দিকে এবং মানুষ এখন নির্বাচন নিয়েই ব্যস্ত, অতএব এখানে কিন্তু খুব বেশি অঘটন ঘটানো খুব জটিল একটি কাজ। হ্যাঁ, খুব জটিল কাজ। জনাব তাজ রহমান, আপনাকে যদি বলি এই জটিল কাজটি যদি খুব সহজ হয়ে যায়, যেমনটি হয়েছে ফেনীতে, আপনি সেখানে 3টি পৌরসভা নির্বাচন, 3টি সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কোনো প্রতিদ্বন্দ্বী নাই, সবাই আওয়ামী লীগের, ফলে কাজটা কি সহজ মনে হয়? না, কিন্তু এটা ডেমোক্রেসির জন্য তো ভালো না। কোনো প্রতিদ্বন্দ্বী নাই, ক্যান্ডিডেট যদি নির্বাচিত হয়ে চলে আসে সব জায়গাতে, তাতে মানুষ যারা আছে, জনগণ যারা আছে এই এলাকার, তাদের তো ভোট দিতে পারলো না। তারা যদি তাদের মতামত ব্যক্ত না করলে দে আর ডিপ্রাইভ, তাদের ভোট থেকে তারা বঞ্চিত হয়ে গেল। তা ডেমোক্রেসি তো হলে কন্টেস্ট থাকতে হবে আপনাকে, ফেয়ার লেভেল প্লেয়িং ফিল্ড, যেটা দাদা বললেন যে আওয়ামী লীগের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড সবার জন্য আমরা চাই। আমরা এখানে বলবো না যে আওয়ামী লীগের পক্ষে কাজ করুক বা বিএনপি, সবাই যেন এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আচরণবিধির ব্যাপারে আপনাকে একটা কথা বলি, আচরণবিধির ব্যাপারে যদি এমপি মন্ত্রীরা নির্বাচন কমিশন কতটুকু দেখেন অতি উৎসাহিত হয়, এটা প্রপোজাল পাঠাইছে মন্ত্রীরা এমপিরা যেন এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, আইন মন্ত্রণালয় সেটা সংশোধন করে বলছে না, নির্বাচনে মন্ত্রী এমপিরা যেতে পারবে না। কত বড় মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন হলে এরকম প্রপোজাল দিতে পারে, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশের নির্বাচন কমিশন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, ফুললি ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট লাইক ইন্ডিয়ান নির্বাচন কমিশন, ইন্ডিপেন্ডেন্ট লাইক ইউকে নির্বাচন কমিশন। বাট তারা হাউ দে আর প্লেয়িং দেয়ার রুলস, তারা অ্যাক্টিভলি কতটুকু রুল করতেছে, তাদের মেরুদণ্ড যদি থাকে, মন্ত্রী কি বললেন তাতে তাদের দায় আপনি আসে কি না। শুধু এই প্রশ্নটি কি শুধু এই কমিশনের ক্ষেত্রে তুলছেন নাকি না, আগেও? প্রতিটা শুনেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে নির্বাচন কোনোটাই সেটাই, ত্রুটিপূর্ণ শুধুমাত্র হয় এই নাই। কমিশনকে আমাদের একটা আরেকটা সমস্যা আছে যেটা আপনাদের বলি, আমরা বিরোধী শিবির থেকে যখন যারা যায় তখন একটা সন্দেহের মনোভাব সরকারের দিকে তিল ছোড়া হয়। আমি সেই তীর ছুড়তে চাই না। আমি বলি নির্বাচন কমিশন, ইউ আর দি ইন্ডিপেন্ডেন্ট। সরকার যদি কিছু বলে না আমরা এটা করব না, আপনার কাজ আপনি করেন, বাংলাদেশের জনগণকে বুঝিয়ে দেন যে আমরা কারোর কাছে নত করে নেই। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে নির্বাচনের সময় অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন, অ্যাকর্ডিং টু দি নির্বাচন কমিশনের আরপি অনুযায়ী, এরা সব নির্বাচন কমিশনের অধীনে হয়ে যায় যখন ডিক্লেয়ার হয় নির্বাচন। আপনি জানেন, আমরা এখানে সবাই জানি। এখন উচিত হবে নির্বাচন কমিশনের এদেরকে মনিটরিং করা। আরেকটা জিনিস হলো গ্রেফতার বাণিজ্য। লোকাল পুলিশ যারা থাকে অতি উৎসাহিত হয় কিছু লোককে বিভিন্ন ধরনের হয়রানি করার চেষ্টা করে, কোন দলের ব্যক্তি বিশেষ না, ইভেন স্বতন্ত্র প্রার্থী। সেটা সিস্টেমেরই সমস্যা। মোশাররফ হোসেন, আপনার কাছে কি মনে হয় ফেনীতে যে এরকম বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা আছেন সবাই, এখানে কি অস্বাভাবিকতা কিছু আছে বলে মনে হয়? অবশ্যই আপনি লক্ষ্য করবেন যে তাজভাই বলেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ কিন্তু আজকেই বলেছে যে আমার অনেক প্রার্থীকে নমিনেশন জমা দিতে বাধা দেওয়া হয়েছে, এমনকি এখন উড্ড করার জন্য তাদেরকে প্রেশার করা হচ্ছে। এবং আজকে এই আপনার টিভিএস কলে আমরা দেখে আসলাম যে ফেনীতে যিনি বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে, গতকাল জাতীয় পার্টির প্রার্থী উড্ড করেছে, উড্ড করে হ্যাঁ। আজকে ফেনীতে যিনি এখন প্রার্থী আছেন একমাত্র আওয়ামী লীগ প্রার্থী, উনি প্রায় বিজয়ের পথে, এখনো ডিক্লেয়ার হয়নি। এবং সেখানে আপনি লক্ষ্য করবেন যে প্রায় 33 জন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে। সবচেয়ে মজার ঘটনা, ওই ফেনীতে একসময় যিনি নেতৃত্ব দিতেন জনাব জয়নাল হাজারী সাহেব, উনি কিছুদিন আগে পত্রিকাটি সাক্ষাৎকার দিয়ে বলেছে যে ফেনীর এমন অবস্থা যে আমি জয়নাল হাজারীও ফেনীতে যেতে সাহস পাচ্ছি না। তো ওনার মতো লোক যেখানে যেতে সাহস পাচ্ছে না, সেখানে অন্য প্রার্থীরা নমিনেশন পেপার জমা দিয়ে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করবে, এটা বিশ্বাস করার কোনো কারণ আছে বলে এটা আমরা মনে করি না। অবাধ এবং সুষ্ঠু, এটা বহু চর্চিত এবং বহু তর্কিত একটি শব্দ। এবং বাংলাদেশের নির্বাচন বহু চর্বিত আপনি বলতে পারেন, চর্বিত। তা আছে বাংলাদেশের 92 সালের নির্বাচনগুলো দেখুন, এবং বিএনপির আমলে যে সমস্ত পৌরসভা নির্বাচন হয়েছে। না, আমি সুনির্দিষ্ট প্রশ্ন আপনার কাছে, এখানে আপনি কোনো অস্বাভাবিকতা দেখেন কিনা? অস্বাভাবিকতা বাংলাদেশের রাজনীতিতে এগুলো থাকবেই, কতটুকু কম থাকতে পারছে এইটা দেখবার বিষয়। ফেনী যে রাজনীতিক কাঠামো, রাজনীতির যে রসায়ন ফেনীর, এটা দীর্ঘকাল যাবৎ এরকমই হয়ে আসছে এবং বিএনপি আমলও হয়েছে।
এবং এটা এখন রেফারেন্স দিচ্ছেন মোশাররফ ভাই, হুসাইন মোহাম্মদের সাথে রেফারেন্স দিচ্ছেন, কেন জয়নাল আজারি সাহেব জয়নাল আপনাদের আজারি সাবেক, রেফারেন্স দিচ্ছেন, আপনাদের নেতা মানে যেই ছিলেন। রেফারেন্সগুলো তার দেওয়ার কথা না, কিন্তু রেফারেন্সগুলো দিচ্ছেন। আমি খুব স্পষ্ট করে মনে করি যে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন যত দিন যাচ্ছে তত বেশি কিন্তু মানুষের কাছে যেভাবে গ্রহণযোগ্য হচ্ছে, মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়ে নির্বাচনে, ঝাঁপিয়ে শব্দ ব্যবহার করছি আমি, সেটা তাতে অনেক ত্রুটি বিচ্যুতি কিন্তু দূর হয়ে যায়। কিন্তু নির্বাচন কমিশন যে দায়িত্বটি অনেক সময় পালন করতে ব্যর্থ হয়, তারা অনেক সময়, যেমন আমি এই সরকার বিশেষ করে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরে নির্বাচন কমিশনটি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করা হয়েছে এবং তারা কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে না। সেই ক্ষেত্রে তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল। আপনি দেখেছেন যে আজকে পত্রপত্রিকা গতকালকেও এসেছে যে মহিলা যে প্রার্থীদের তাদের চুড়ি, পুতুল এই জাতীয় সমস্ত প্রতীকে বরাদ্দ করা হয়েছে, যেটা গতবারও কিন্তু এরকম বরাদ্দ এসেছিল। নারী এবং প্রার্থীরা নির্বাচন- এটা প্রতিবাদ জানিয়েছিল জানিয়েছেন, গতবার। এবং আমিও প্রতিবাদ জানাই, শুধু নারীরা কেন, আমরা সবাই প্রতিবাদ জানাবো। এই যে মানে এইটাও কিন্তু এক ধরনের মানে অবহেলা এবং এই ধরনের দৃষ্টিকোণ কিন্তু খুবই গরিত অপরাধ একটি, আমি অপরাধী বলবো। এই ব্যাপারে নির্বাচন কমিশন যদি প্রতিবারই বলে যে আগামীবার ঠিক করব, আজকেও নির্বাচন কমিশন বিবিসিতে আমি ইন্টারভিউ শুনে আসলাম যে তিনি বলছেন আগামীবার ঠিক হয়ে যাবে, আমাদের খেয়াল ছিল না। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু দক্ষতার অভাব, এবং এই দক্ষতার অভাব দিয়ে কিন্তু আপনি গণতান্ত্রিক কাঠামো, প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করাতে পারবেন না। সেই দক্ষতার অভাবেই কি বিএনপি এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা অধিকাংশ ক্ষেত্রে মনোনয়ন বাতিল পড়লো কিনা, কি মনে হয় মোশাররফ হোসেন? না, আসলে আপনি দেখবেন যে আমাদের কিন্তু বিএনপির বিদ্রোহের সংখ্যা খুব একটা বেশি না, আওয়ামী লীগেরই বেশি। আমি না, যাদের মনোনয়নপত্র যাদের বাতিল হয়েছে এদের মধ্যে মাত্র 3 জন আওয়ামী লীগের প্রার্থী, বাকিরা বেশিরভাগই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং বিএনপির প্রার্থী। এখানে যে অভিযোগটা আসছে এটা আমি কতটুকু সত্য আমি সেটা সেই পক্ষে আমি বলতে চাই না, তবে বিভিন্ন প্রার্থীরা বলেছে যে লোকাল প্রশাসন এবং আওয়ামী লীগের প্রভাবের কারণে অনেকের মনোনয়ন বাতিল হয়েছে। এখন এইটার জবাব কিন্তু এখনো নির্বাচন কমিশন দেয়নি। আমার মনে হয় এটা নির্বাচন কমিশন এটা জাতির কাছে এটা স্পষ্ট করা উচিত। বিএনপির নিজের উচিত তার যে প্রার্থীগুলো যে বাতিল হয়েছে তাদের কাগজপত্র চেক করা। না, এটা এখন আপিলের সুযোগ আছে। না, 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 এটা বলছি না, না। না, আসলে এটা কিন্তু ঠিক, আপনি চাইলেই তো একজনের মনোনয়ন বাতিল করে আপনি দিতে পারবেন না। ডেফিনেটলি সেখানে কোথাও না কোথাও আসলে দুর্বলতা যদি না থাকে, আপনার যে সমস্ত তথ্য দেওয়ার কথা সেখানে যদি কোথাও ঘাটতি থাকে, আদারওয়াইজ এটা বাতিল করা তো সম্ভব না। এইটা একটু বড় কারণ। এখানে একটা দৃষ্টিভঙ্গির কিন্তু একটা ব্যাপার আছে যে অনেক ক্ষেত্রে অনেক যারা রিটার্নিং অফিসার থাকেন তারা ওই মনোনয়ন পত্রটা কিন্তু একটা লিবারেল পর্যায়ে দেখে, আর কোন রিটার্নিং অফিসার কিন্তু একটা স্ট্রিম পর্যায়ে দেখেন। এটা দৃষ্টিভঙ্গির কিন্তু একটা ব্যাপার আছে। এখানে কি দৃষ্টি মানে আইন অনুযায়ী আপনি চলবেন। আচ্ছা, এই প্রশ্নের জবাব নিয়ে আমি ফিরবো আপনার কাছে চাবো। সেই সঙ্গে আমি খবরের কাগজে দেখছি প্রার্থী চূড়ান্ত করা নিয়ে জামায়াত বিএনপি বিরোধ, এই বিরোধ কত দূর, সমঝোতা আদৌ এই 13 তারিখের আগে হবে কিনা, এই প্রশ্নগুলির জবাব খোঁজার চেষ্টা করব। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব মোশাররফ হোসেন, জামায়াতের সঙ্গে আসলে যে বিরোধ, আর বিরোধটা কি নিয়ে, সেই বিরোধ নিষ্পত্তির সম্ভাবনা কতটুকু আছে? আসলে জামাতের সাথে বিরোধ আছে এটা আপনার এখানে আমি খবরের কাগজে দেখছি খবরের কাগজে বিরোধ আছে। আমি বলি না, হ্যাঁ, ওই ইয়ে নিয়ে মানে আসন, মানে আসন না তো পৌরসভা। আপনার সুভাষ কিন্তু প্রারম্ভিক তার বক্তৃতায় বলেছে জামাত একটা নিবন্ধিত দল না, সে কিন্তু এবার ইলেকশন করতে পারবে না, যার জন্য কিন্তু তারা জামাতের যে প্রার্থীগুলি ম্যাক্সিমাম জায়গায় তারা স্বতন্ত্র ইলেকশন করছে। হ্যাঁ, 20 দলীয় জোটে আমাদের সাথে তারা আছে, কিন্তু আমি যতদূর এখন এই পর্যন্ত জানি যে এখনো পর্যন্ত কতটা আসন তারা চায় বা কিভাবে সমঝোতা হবে এই ব্যাপারে তারা কোনো সুনির্দিষ্ট প্রস্তাব এখনো দেয়নি তারা, যার জন্য এই ধরনের বিরোধের কোনো সম্ভাবনাও কম। প্রস্তাব দেওয়ার সম্ভাবনা আছে, হতে পারে, প্রস্তাব দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে জামায়াত যদি ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চায় তাইলে এক ধরনের হিসাব হবে। না, এখন তো করার কোনো সুযোগ নেই, কারণ এবার যে কথাটি এই আরেকটু ব্যাপার, তাজমা এই কথাটা হতে বলেন, এবার সুভাষ দা বলা উচিত ছিল যে আপনি যদি গণতন্ত্রের একটা চর্চা দেখতে চান, এর আগে আমরা দেখেছি যে কোনো প্রার্থী নমিনেশন সাবমিট করবে, বাছাই হবে, উড্ডলের পর রাজনৈতিক দলগুলি চিঠি দিয়ে জানাবে এ আমার প্রার্থী।
না, সেটা আপনি স্থানীয় নির্বাচনে দলীয় হওয়ার আগে স্থানীয় কথা কেন? বলছেন। এই নির্বাচনে বহু কন্ট্রাডিক্টরি আছে। আপনি দেখবেন যে রাজনৈতিক দলগুলি বিশেষ করে সংসদ নির্বাচনে আপনি দলীয় প্রতীক নিয়ে ইলেকশন করলে আপনি যে দল পরিবর্তন করেন আপনার মেম্বারশিপ বাতিল হয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু সেটা নেই। এখানে কিন্তু একটা ব্যাপক দ্বন্দ্ব রয়ে গেছে যে আজকে আপনি ধানের শীষ নিয়ে বা নৌকা নিয়ে বা দল পরিবর্তন করেন আপনার মেম্বারশিপ বাতিল হয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু সেটা নেই। এখানে কিন্তু একটা ব্যাপক দ্বন্দ্ব রয়ে গেছে যে আজকে আপনি ধানের শীষ নিয়ে বা নৌকা নিয়ে বা নাঙ্গল নিয়ে নির্বাচিত হলো, না, ওখানে তো সংবিধানের 70 অনুচ্ছেদ আছে। হ্যাঁ, এখানে থাকবে না কেন? আপনি তো একটা দলীয়ভাবেই করছেন, আপনি এটা কেন রাখেননি? এখানে আপনার একটা দুর্বিসন্ধি আছে। ওখানে তো ফ্লোর ক্রসের একটা ব্যাপার থাকে, এখানে তো আর সেই অর্থে কিন্তু এখানে তো আপনি রাজনৈতিক এটা তো পরিচয় সরকারের করছেন, আইনে নির্বাচন রাজনৈতিক পরিচয় আপনি করছেন, আপনাকে মার্কা দেওয়া হচ্ছে, সুতরাং আপনার মার্কার তো একটা মর্যাদা আছে। আজকে না, নিঃসন্দেহে এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যাঁ। কিন্তু আপনাকে যে প্রশ্নটি করেছিলাম যে জামায়াতের সঙ্গে সমঝোতার কত দূরে আছে, বিরোধ কি নিয়ে? না, কোনো বিরোধ আছে বলে আমি এটা মনে করি। জামাত এখন আসলে জামাতের সাথে বিএনপির কোনো বিরোধ না, নাই না, তো। জামাত যদি ধানের শীষ নিয়ে এই মুহূর্তে, আমি যতদূর জানি এই মুহূর্তে নির্বাচন করার কোনো সুযোগ নাই, কারণ কিন্তু তারা নতুন কোনো- স্বতন্ত্র প্রার্থী হলে বিএনপি সেই সব জায়গায় কাউকে সমর্থন দিবে না বা বিএনপি প্রার্থী উইথড্র করে নেবে এরকম। বিএনপি প্রার্থী অলরেডি তো তারা ধানের শীষ নিয়ে নমিনেশন হ্যাঁ, সাবমিট না, করেছে। 13 তারিখ পর্যন্ত তো সুযোগ আছে। তা সেটা দেখার বিষয় যে কি হয়, এটা এখনো তো বলা যাচ্ছে না। তবে আপনার আমার মনে হয় prediction কি এই সেটা সুযোগ কম, যে জামাতকে আসন ছেড়ে দেওয়ার সুযোগ কম, কারণ অলরেডি আমাদের প্রার্থীরা তাদের নমিনেশন পত্র সাবমিট করেছে, তারা 9 তারিখ থেকে প্রচারে নামবে, আর উড্ডাল হলো 13 তারিখ। সুতরাং জামাতের সাথে এই ক্ষেত্রে সমঝোতার সম্ভাবনা খুবই কম। এটিকে আপনি মানে দলীয় হ্যাঁ, হাইকমান্ডের হাইকমান্ডার, জি। আচ্ছা, আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে যদি না থাকে একটা যে ভোটের একটা হিসাবের যেই হিসাব নিকাশ করা হয়েছিল, সেক্ষেত্রে একটু মানে অসুবিধা হতে পারে কি? না, অসুবিধা হওয়ার কোনো সুযোগ নেই। এই কারণে যে সাম্প্রতিক আমরা যে কটা হয়তো সুভাষদা হয়তো বলবে যে জনগণই নির্ধারণ করবে যে কারা জয়লাভ করবে, কিন্তু আপনি একটা কথা লক্ষ্য করবেন যে আজকে আমরা যারা এই টকশো করি অথবা যারা আমরা বুদ্ধিজীবী, যারা যেসব লোকগুলি আলোচনা করে, এক্সপার্ট আলোচনা করে, আপনি ধরেন একটি আসনে 25,000 ভোট আছে, সেখানে যদি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টির রেশিও ধরেন, আপনার জয় পরাজয় নির্ধারণ হয় কিন্তু 1-2,000 ভোটে। একটা দুইটা সেন্টারে যদি ম্যানিপুলেট করা হয় তাহলে কিন্তু রেজাল্টকে পরিবর্তন করে দেওয়া যায়। যার জন্য আমরা কিন্তু বারবার একটা কথা জোর দিয়ে বলি, যার জন্য প্রশাসনকে, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ না থাকলে যে কোনো রেজাল্ট যে কোনো দিকে টার্ন করানো কিন্তু সম্ভব। কিন্তু আমরা শুধু জেনারেল ভাবে বলে যাই নির্বাচন সুস্থ হয়েছে, নির্বাচনের অন্তরালে কিন্তু অনেক ঘটনা আছে। না, সেজন্য রাজনৈতিক দলগুলোকেও অনেক তীক্ষ্ণ নজর রাখতে হ্যাঁ, হয়। সেই সাংগঠনিক অবস্থান কি বিএনপির আছে? অবশ্যই আছে, অবশ্যই কিভাবে আছে। আছে? আপনি দেখবেন, আপনি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা কি করেছেন? কর্মী ছিল না, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে পোলিং এজেন্ট দেওয়ার ক্যাপাসিটি ছিল না। আমি একটা ওয়ার্ডের দায়িত্বে ছিলাম। আর সবাই তো না, না, শোনেন, আমি একটা ওয়ার্ডের দায়িত্ব ছিলাম ঢাকা। আপনাকে বলি, ঢাকার এই যে রামপুরা, যেটা 22 নম্বর ওয়ার্ড, সেখানে রাত্রের বেলা আপনারা আগেই বাস্ক শিল্পে দিয়ে ভরে রেখেছেন। ভোরবেলা আমরা গেলাম, কাউকে ঢুকতেই দিচ্ছেন না, আমি নিজে ঢুকতে পারি নাই। তা আপনি কিভাবে বলেন যে নির্বাচন আবার সুস্থ নিরপেক্ষ হয়েছে? এই যে সাংবাদিক যারা আছে তারা রিপোর্ট করেছে। কোথায় রিপোর্ট? তো দেখলাম না কোথাও রিপোর্ট আপনি ওই দিনের একটু দেখেন, আপনি রিপোর্ট তো দেখলে আপনি বুঝতে পারবেন। যে তাজ রহমান, যে বিষয়টি একটু আগে সুভাষ সিংহ রায় তুলেছিলেন, যে নারীদের প্রতীক যেগুলি দেয়া হয়েছে, নির্বাচন কমিশনের মানসিকতার কোন জায়গা থেকে তারা এই প্রতীকগুলি আসলে নারীদের জন্য রাখতে সকালে পারে? যখন আজকের এই নিউজটা দেখছি, পত্রিকা পড়তেছিলাম, তখন আমি বললাম এটা কি, হোয়াট ইজ দিস? আমরা কোন 21st সেঞ্চুরিতে, আমরা কোন সোসাইটিতে আছি? এই মন মানসিকতা নির্বাচন কমিশন দিয়ে মহিলাদের জন্য এই প্রতীকগুলা দিতে হবে? এটা যেমন দাদা বলেছে, আমিও ব্যক্তিগতভাবে এবং আমার দলের পক্ষ থেকে আমরা এটা টোটালি মেনে নিতে পারি না। এটার জন্য কারণ কি জানেন? নির্বাচন কমিশনে যারা আছে এদের অদক্ষতা, এরা টোটালি কোনো ট্রেন না। এদেরকে উচিত নির্বাচন কমিশনের অধীনে যারা চাকরি করে, সিস্টেম করে গ্রুপ করে এদেরকে বাইরে ট্রেনিংয়ের জন্য পাঠানো উচিত। আর এই ট্রেনিংটা নিয়ে আসে সেটা ইমপ্লিমেন্ট করুক আমাদের দেশে। আমরা কিন্তু এক্সাম্পলারি যদি ভালো জিনিস না নেই, তাহলে আমরা কি করে ঠিক হব বলেন আপনি? আমাদের এই নির্বাচন কমিশন, আমার গত বছরের কথা মনে আছে, তখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল এত প্রতীক তারা কোথায় পাবে। এটা কি কথা? পৃথিবীতে প্রতীক বরাদ্দ সম্পর্কে অসুবিধা আছে নাকি? শুধু সংরক্ষিত নারীদের জন্য আপনি পুতুল দিতে হবে অথবা চুরি দিয়ে, এটা তো দরকার না। অন্যবার কত দিতে পারতেন? অন্য প্রতীক দিতে পারবেন। আর প্রতীক দিতে কতজন হলো? প্রতীক দেওয়া কি সম্ভব? এখন এইবার স্থানীয় নির্বাচন তো দলীয় ব্যানারে হচ্ছে, 3টা বড় রাজনৈতিক দল সেটাতে অংশগ্রহণ করতেছে। আপনি এই প্রতীকগুলা দিতে অসুবিধাটা কি? স্ব প্রতীক আছে আপনাকে দিতে।
এটা হলো কি মন মানসিকতার অভাব। এটা চিন্তা করে না দেওয়ার আগে একটা স্ক্রুটনি কমিটি যদি থাকতো, প্রপোজাল করে দ্বিতীয় নির্বাচন কমিশনে বলে এই জিনিসটা দেন, যদি তারা স্ক্রুটনিতে করতো তো ধরা পড়ে যেত। এটা তো হচ্ছে না। এখানে তাড়াহুড়া করে একটা নির্বাচন, কোনো বিরোধী দলের সাথে আলোচনা করা নাই, নির্বাচন করে ডেট ঘোষণা করে দেওয়া হলো। এখন বাংলাদেশের মানুষ হুলস্থুল শুরু করে এই নির্বাচনের পিছনে বাড়তেছে। নির্বাচনী আমেজটা ভালো জাতির জন্য, রাজনৈতিক দলের জন্য, জাতীয় পরিবেশের জন্য খুবই ভালো। কখন নির্বাচন চলে আসে তখন সহিংস হানাহানিটা, যেটা বিরোধী রাজপথে থাকে আন্দোলনের জন্য, সেটা নির্বাচনের দিকে যায়। আর এখন মিডিয়াও কিন্তু অনেক অ্যাক্টিভ রোল, যেটা আমি একটা সত্যি দিয়ে বলতে হবে, দাদার সাথে একমত, যে মিডিয়া এত বেশি অ্যাক্টিভ, কোনো কিছু যদি এই নির্বাচনে হয় মিডিয়া ধরে ফেলতে পারবে। তার জন্য যদি, আমি জানি না, আমি তো এটা বলতে পারবো না, এই বিরোধিতার খাতির বিরোধিতা, সরকার যদি নিজের ইমেজটা সরকার ঠিক রাখতে চায়, আমার মনে হয় সরকার এই নির্বাচনে কোনো ইন্টারফেয়ার করবে না। নির্বাচন কমিশনের উচিত হবে মেরুদণ্ড ঠিক করে এই সুষ্ঠু নির্বাচনকে কিভাবে মেরুদণ্ড ঠিক করতে পারে? এরই মধ্যে যে সমস্ত ঘটনা ঘটেছে, আচরণবিধি লঙ্ঘনের যে সমস্ত অভিযোগ পাওয়া যাচ্ছে সামগ্রিকভাবে, এই নির্বাচন লইয়া আসলে কি করা যাইবে এই নিয়ে একটা ভাবা যেতেই পারে। আমি নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব সুভাষ সিংহ রায়, এই যে অদক্ষতা বলেন, অযোগ্যতা বলেন, কিংবা অদূরদর্শিতা বলেন, মানে নির্বাচন কমিশন এতগুলি প্রশ্নের মধ্যে পড়লো এই পৌর নির্বাচনকে কেন্দ্র করে, সামনের দিনগুলোতে আসলে তাদের কাছে কতটা প্রত্যাশা করা যায়, কিংবা তারা কতটুকুই বা পূরণ করতে পারবেন বলে মনে হয়? না, এই নির্বাচন কমিশন নিয়ে আমাদের যে বিরক্তি, এই বিরক্তিটা তো নতুন কিছু না। আপনিও কি বিরক্ত? মোশাররফ ভাইদের দল যে সমস্ত বিচারপতি রৌফ, বিচারপতি সাদেক, বিচারপতি মাহফুজ মার্কা নির্বাচন কমিশন দেখিয়েছে, সেই তুলনায় মনে করি যে এটা একটু উন্নতি ঘটেছে। আর একটি ব্যাপার, যে তখন গণমাধ্যম অত সক্রিয় ছিল না, এখন গণমাধ্যম অনেক বেশি সক্রিয়। প্রতিটা কথার কিন্তু ধরা হয়, প্রতিটা কথার চুলচেরা বিশ্লেষণ হয়। আর এই নির্বাচন কমিশন আমরা পাবো কিভাবে? আপনি যে শুদ্ধ বঙ্কিম ভাষায় যে উচ্চারণ করে ইহা দিয়া কি করিব, কিভাবে পাইব? আমরা যদি প্রশ্ন করি, আপনার মনে পড়বে সাবেক রাষ্ট্রপতি, মানে মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব একটি সার্চ কমিটির আহ্বান করেছিলেন, এবং সেই কমিটিতে বেগম খালেদা জিয়া তখন বিরোধী দলের নেত্রী, তাকে আহ্বান জানিয়েছিলেন। তিনি কিন্তু বঙ্গভবনে গিয়েছিলেন, যে বলেছিলেন যে আমি এখানে আসিয়ালাম শুধু আপনার কথা রক্ষার্থে, কিন্তু আমি এই আলোচনায় অংশগ্রহণ করিব না। তা এইরকম একটা যদি বিরোধী দল যদি বাংলাদেশে থাকে, যদি তারা যদি সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ না করে, তাহলে নির্বাচন কমিশন তো যা হইবে তাই হইয়াছে। অতএব আপনার কথার উত্তর নিশ্চয়ই আপনি পেয়েছেন। আপনি দেখেন, এই দেখেন আমার হাতে একটা ক্লিপ আছে, প্রতিদ্বন্দ্বী সই জাল করে খালেদা ও নিজামীকে জয়ী ঘোষণা করা হয়। এটা নির্বাচন কমিশনই হয়েছে। কিসের এটা, কোথার? প্রথম আলো রিপোর্ট, এটা কি কোন 2006 সালের নির্বাচনে। 6 সালে কোনটা? এই যে নির্বাচনটা আপনারা একটা নির্বাচন করে ফেলেছিলেন না, 2006 কোন যে নির্বাচনটা শেষ পর্যন্ত হলো না, ওটা তো ডিক্লেয়ার করা হয়েছে খালেদা জিয়াকে। এই দেখেন দেখেন দেখেন, আমি তো না কাগজ না, ওই যে আজিজ কমিশনের কথা বলছেন আপনি? আচ্ছা, না না, তখন এই যে এটা পড়েন, এটা পড়লে বুঝবেন। তা আমি বলছি যে এটা নতুন কিছু না, কিন্তু আমরা চাই অগ্রগতি। আর আওয়ামী লীগের কাছ থেকে মানুষ অনেক বেশি বেশি ভালো কিছু আশা করে। যে তাজ ভাই যেটা বললেন, যে মন্ত্রণালয় বলছে এটা প্রয়োজন নাই, তারা বলছে উল্টো প্রয়োজন আছে, এই যে ব্যাপারগুলো। আর আওয়ামী লীগের একটা দুর্ভাগ্য বলতে পারেন, ওই যে শেষের কবিতার একটা লাইন আছে না, যে আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি, পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করি। তা মোশাররফ ভাইরা সবসময় আওয়ামী লীগের কাছ থেকে ভালোটাই প্রত্যাশা করে। 4টি সিটি কর্পোরেশনের সবচাইতে জনপ্রিয় প্রার্থীরা আওয়ামী লীগের পরাজিত হয়েছিল। সেই প্রেক্ষাপটে হিসাব করে দেখুন তো যে আওয়ামী লীগের আচরণটি কেমন ছিল। আর এর আগে নির্বাচন কমিশনের রৌফ মার্কা, মাগুরা নির্বাচন, বিভিন্ন সিটি কর্পোরেশন, বিভিন্ন রকম, আপনি জানেন যে মহিউদ্দিন চৌধুরীকে চট্টগ্রামে পুরো সার্কিট হাউস ঘেরাও করে সারা রাত ধরে নির্বাচনের ফলের জন্য অপেক্ষা করতে হয়েছিল, বিদ্রোহ করতে হয়েছিল। মহিউদ্দিন জিতে নাই ওখানে, সে জিতার ব্যাপার, সেটা বোধ তো চিন্তা না, সেদিন মিডিয়া যদি খুব সতর্ক না থাকতো মহিউদ্দিন চৌধুরীর জিতে আসাটা কঠিনই ছিল। পরে তো মঞ্জুরুল আলমের ক্ষেত্রে একই ঘটনা না, একই ঘটনা, সেই ঘটনা ওইভাবে বলা ঠিক না। আপনি বলছেন যে আপনি তো পার্টিসিপেট করছেন না, আপনি এই নির্বাচন কমিশনে যে গঠন প্রক্রিয়া আপনি পার্টিসিপেট করেননি, আপনি তখন বিরোধী দলের নেতা। করেননি কেন? করেননি, ওই যে ওনার প্রশ্নের উত্তর যাহা হইয়া তা হইয়াছে।
না শুধু এইগুলি বলে কি আসলে পার পাওয়া যাবে? কারণ হুদা কমিশন আমরা দেখেছি, এই কমিশনের আগের কমিশন, তারা অনেক মানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে কিভাবে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা যায় অনেকগুলি পদক্ষেপ কিন্তু তারা নিয়েছিলেন। সেইগুলিকে যখন কমিয়ে আনতে চায় বর্তমান কমিশন, তখন আসলে সুভাষ সিংহ রায় যত মানে যুক্তি তুলে ধরুন না, সেগুলো আসলে টিকে কিনা? টেকার তো কোনো সুযোগই নাই, সেটা টেকার কোনো সুযোগই নেই। যে কথাটি বলেছে সুভাষদা, একটা কথা বলেছে যে সার্চ কমিটি করেছিল বিএনপির পক্ষ থেকে, গিয়ে তারা কোনো মতামত দেয়নি। আপনার নিজের সুভাষদার নিশ্চয়ই তীক্ষ্ণ স্মরণ শক্তি আছে, উনি মানে ভুলে যাওয়ার কথা নয়। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যখন পার্লামেন্টে আলোচনা হচ্ছিল, একটি কমিটি করা হয়েছিল সাজেদা চৌধুরী এবং সুরেশ গুপ্তের নেতৃত্বে, আপনার নিশ্চয় মনে থাকার কথা। সেখানে সকল রাজনৈতিক দল, এমনকি আওয়ামী লীগের বর্তমান প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ নিজেই বলেছে তোমরা চায়। হ্যাঁ, আমি যে কথাটা বলি, যদি উচ্চ আদালত রায় দিয়ে দেয়, কিছু করার থাকে না। সেখানে বলা হয়েছিল ইচ্ছা করলে 2 টার্ম না, এটা বলা হয়নি। এটা সেখানে মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজে গিয়েও বলে আসছে যে আমিও তত্ত্বাবধায়ক সরকার চাই। এমন কোন অদৃশ্য শক্তির কারণে সে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো। সবসময় অদৃশ্য শক্তি বলে ক্ষমতা আসছেন তো, অর্থাৎ সবসময় অদৃশ্য শক্তি দেখেন, ওটা ব্যাপার না। আপনাদের যে সার্চ কমিটি, এই সার্চ কমিটি আগেই বুঝতে পেরেছে যে এই সার্চ কমিটির অবস্থা তত্ত্বাবধায়ক সরকারের মতো হবে, সেই বিল বাদ দিয়ে যেখানে একদলীয় উত্তর দিয়েছেন, যেখানে আওয়ামী লীগ নিজে চেয়েছে তত্ত্বাবধায়ক সরকার, তো সেটা বাতিল উচ্চ আদালতের রায় তাকে বাস্তবায়ন করতেই হবে। আপনি তো থানা মানেন না, পুলিশ মানেন না, পার্লামেন্ট চাইলে অবশ্যই রাখতে পারে। যে তাজ রহমান, আপনার কাছে কি মনে হয় যে মানে বিএনপি চেয়ারপারসন যদিও তিনি সরকারের সুবিধাভোগী কেউ নন, তারপর তিনি যখন এখন নির্বাচনে প্রচারণায় নামবেন, এরই মধ্যে বিএনপি জানিয়েছে যে তিনি প্রচারণায় নামবেন, সেই ক্ষেত্রে কি সুভাষ সিংহ রায় যেমনটা বলছিলেন যে আওয়ামী লীগের জন্য লেভেল প্লেইং ফিল্ড ঠিক নাই, সেটা কি সঙ্গত হয় মনে হয় কিনা? তাজ ভাই, খালেদা জিয়ার সম্বন্ধে একটা মজার কথা বলি। হানিফ সাহেব যখন প্রথম নির্বাচন করতে নামলেন সিটি কর্পোরেশনে, তখন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন যে আমিও মির্জা আব্বাসের ভোট দিব, আপনারাও ভোট দিন। পরের দিন তোফায়েল আহমেদ প্রশ্ন করলেন, তাহলে আপনি কি ভুয়া ভোট দিবেন? কারণ আপনি তো ক্যান্টনমেন্টের বাসিন্দা, আপনি সিটি কর্পোরেশনের অধীনে না। অতএব রাজনীতিবিদদের কিন্তু বলা এই বিষয়টা নিয়ে আমি ফিরে একটা বিরতি নিয়ে আসি, আমার মনে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে। বিরতি নিচ্ছি, ছোট্ট সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব তাজ রহমান, আমরা জানতে পারছি বা শুনতে পারছি বেগম খালেদা জিয়া সহ বিএনপির সিনিয়র নেতারা সবাই মোটামুটি এই নির্বাচনের প্রচারণায় নামছেন। ফলে আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ, যেহেতু আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে, মন্ত্রী এমপি এরা কেউ নির্বাচনী প্রচারণায় নামতে পারবে না, ফলে দল হিসেবে আওয়ামী লীগ কিছুটা পিছিয়ে থাকলো কিনা নির্বাচনী প্রচারণায়? একটা জিনিস বলি, যেমন বিরোধী সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলের বিএনপির নেত্রী খালেদা জিয়া, উনি নির্বাচন প্রচারণায় অংশগ্রহণ করবেন, ফেরান আপনি নির্বাচন প্রচারণায় অংশগ্রহণ করুন, কিন্তু এটা যেন ওনার পথসভা যেন জনসভা না হয়। নির্বাচন কমিশন একটু সতর্ক করেছে, সেটা কিন্তু আপনার আচরণবিধির লক্ষ্যে। এই নির্বাচনী সিস্টেমে আপনি ইন্ডিয়াতে বলেন বা যে দেশের সিস্টেমে আমাদের দেশ চলতেছে এখন, যেটা আমরা স্থানীয় নির্বাচন, ইভেন দো সরকারি দলের প্রধান যদি হয়ে থাকেন, দলের নেত্রী হয়ে থাকেন, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। আপনি জানেন পার্শ্ববর্তী দেশও আছে, ব্রিটেনেও আছে। কিন্তু আমাদের এখানে সমস্যাটা কি? আমাদের এখানে সমস্যা হচ্ছে আপনি তো এত রকম প্রতিশ্রুতি দিবেন মানুষকে, ভোটারকে প্রভাবিত করবেন। সেটাই আপনাকে বলতেছি, আমাদের এখানে সমস্যাটা হলো যখন মাননীয় প্রধানমন্ত্রী যাবেন, এই সমস্ত যে উপজেলাতে যাবেন, সেই উপজেলার সমস্ত প্রশাসন থেকে শুরু করে সমস্ত এলাকার লোকজন সঙ্গে তারা এমনভাবে অবস্থা সৃষ্টি করবে, এখানে বাকি যে ক্যান্ডিডেট, বিরোধী দলের যে ক্যান্ডিডেট থাকবে, স্বতন্ত্র যে ক্যান্ডিডেট থাকবে, তাদের আর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। নির্বাচনে প্রতিশ্রুতি তো দূরের কথা, প্রধানমন্ত্রী গিয়ে যদি বলে আসে এলাকার উন্নয়ন করব, সাথে সাথে নির্বাচন প্রভাবিত হয়ে যায়। সুতরাং এখানে এই জিনিসটা একটা প্রবলেম আছে। আদারওয়াইজ প্রত্যেক দলের, আমার দলের বলেন, আওয়ামী লীগের বলেন, বিএনপির বলেন, প্রত্যেক দলের প্রধানদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া উচিত। বাট যদি নির্বাচনে প্রধানমন্ত্রী নিয়ে যায় এসএসএফ গাড়ির বহর, বাকিরা কি হবে? না, সেটা তো নিবে না। আমি আপনাকে সেই প্রশ্নটি করিও নি। জনাব মোশাররফ হোসেন, আপনার কাছে কি মনে হয় এ থেকে বিএনপি একটা মাইলেজ, একটা মানে ভালো পেতে পারে?
না, বিএনপি তো এখন আপনার রাষ্ট্রীয় প্রোটোকলের কোনো অবস্থায় বিএনপি নাই, আমরা সরকারি দলে না, এই প্রচারণায় খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র নেতারা যখন প্রচারণায় নামবেন তখন কি দল একটা ভালো বেনিফিট পাবে? হ্যাঁ, অবশ্যই নেতাকর্মী তো অবশ্যই উজ্জীবিত হবে, তাদের মধ্যে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা আসবে, সেক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে একটি ইতিবাচক প্রভাব অবশ্যই পড়বে। কি ধরনের? মনে করেন তারা তো ক্ষমতায় নাই, দল হিসেবে ক্ষমতায় নাই, তাদেরকে প্রতিশ্রুতি দেওয়ার মতো না, তেমন কিছু প্রতিশ্রুতি নাই। এখানে কিছু না, এখানে আপনার এই সরকারের সাম্প্রতিককালে যে জরিপগুলি বাংলাদেশে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, আপনি লক্ষ্য করবেন যে কিছুদিন আগে আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স মনে হয় তারা একটা জরিপ করেছে, বাংলাদেশ বর্তমানে 76% লোক এই সরকারকে দেখতে চায় না। কোন সংগঠন? আমেরিকার। আমি বলি আপনাকে, যেই আপনি যেটা কথা বলছেন সেখানে তো দেখা যাচ্ছে যে সরকারের জনপ্রিয়তা বেড়েছে, বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা না, আরো বেশি সেটা- বেড়েছে। সেটা সেটা বলেনি। 76%। এক, প্রথম আলো একটা জরিপ করেছে, আপনি দেখেছেন যে সেখানে প্রায় 62% লোক বর্তমানে বিএনপির পক্ষে আছে। সুতরাং কবে সাম্প্রতিক- কবে ডেটটা দিছে? যে নির্বাচনে আপনি আপনারা ভুল ওয়ান সাইডেড দেখেছেন। এটা নির্বাচন মনে হয় আপনি করেছেন। দিনকাল কিংবা অন্য একেবারে কোনো পত্রিকাতে না, দেখেছেন। করেছে। সুতরাং সাম্প্রতিককালে বাংলাদেশে যে নির্বাচনগুলি আপনি লক্ষ্য করবেন, যদি আপনি সুষ্ঠু নির্বাচন করেন, যদি প্রশাসনিক হস্তক্ষেপ না হয়, তাহলে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ আমাদের পক্ষে আছে। কেন, আপনারা কি এমন করেছেন যে মানুষ আপনাদের পক্ষে থাকবে? এই সরকারের দুঃশাসন, নগ্ন দলীয়করণ, এবং আপনার এই ঢাকা শহরে বসে আপনারা বুঝতে পারছেন না। না, সেগুলো তো আপনারা কিছু করেননি, সেটা আপনি অন্য একটি দল, হ্যাঁ, মানে আপনার কথা অনুযায়ী সেই দলটি করেছে, কিন্তু আপনারা না, এমন কি করেছেন? তাদের এইটাই তো আমাদের মাইনাস হচ্ছে, আচ্ছা, শুধু তাদের এইটাই আপনাদের প্লাস হচ্ছে, achievement, আমাদের কাছে যেমন প্লাস হচ্ছে। সুভাষ সিংহ রায় আইআরআর একটা জরিপ, সেই জরিপে বলছে যে সেটাও আমেরিকা, সেটা নিয়ে আপনি ঘুরিয়ে মনে কথা বলছেন যে এই সরকারের জনপ্রিয়তা 66%, প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা 67%। অতএব এই তথ্য বিভ্রাট আপনার হয়েছে। আপনি কোন পত্রিকা দেখেছেন আমি জানি না, এবং দর্শক এখানে আপনি দেখেন 76%, না, 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 এটা ঠিক না, 76% লোক ঠিক না। এই সরকারকে আপনি ক্ষমতায় দেখতে চায় না। গ্যালাপের সর্বশেষ জরিপে যা বলছে আপনি পড়ে দেখুন। অতএব এই জরিপ দিয়ে কথা বলতে গেলে এই জরিপে আপনারা কিন্তু কোনো জায়গায় ধোপে টিকবেন না। বিএনপি এখন আমি ব্যক্তিগতভাবে চাই যে বিএনপি রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠুক। বিএনপি কখনো রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠেনি, যে কারণে বাংলাদেশে গণতন্ত্রের জন্য সংকট। কেননা প্রতিদ্বন্দ্বী ভালো না হলে বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা হবে না। আপনি যদি আত্মহনন মনস্কতায় ভোগেন। সুভাষ সিংহ রায়, যেভাবে বিএনপিকে মামলা হামলা দেয়া হচ্ছে, রাজনৈতিক দল হিসেবে তাকে তো দাঁড়ানোর টিকারই আপনারা কোনো দিচ্ছেন না। এটা বাটকি বাত হয়ে গেল। মামলা হামলার কথা যদি বলেন, হ্যাঁ, 2001 আপনি সালে 1 অক্টোবর নির্বাচনের পর হ্যাঁ, বাংলাদেশে যে পরিমাণ মানুষ হত্যা করা হয়েছে, যে পরিমাণ এই মামলা 7 দেওয়া বছরে হয়েছে, আপনারা কত করেছেন? এই 6 বছরে এখন পর্যন্ত বাংলাদেশের জেলখানায় রয়েছে 69,900 জন। হ্যাঁ, 900 জন। তাহলে আপনি এই যদি সব বিএনপি ধরে নিই, হ্যাঁ, তাহলে আপনার কতজন আপনাদের ওই আমলে আমি কত- ওই হিসাব করে, আপনি হিসাব করেন না, হিসাব করেন না কেন? আপনারা আমলে শোনেন, 7 লক্ষ আসামি আছে আমাদের মামলার আসামি। মামলার আসামি, হ্যাঁ, 7 লক্ষ মামলার আসামি আছে। প্রায় 21,000 মামলা দিয়েছেন আওয়ামী লীগ আর আপনারা। বিএনপির সঙ্গে তুলনা করা ঠিক হবে না। ঠিক হবে না কারণ এখানে দেখেন, এই দেখেন সরকারি একটি তথ্য, সরকারের ডকুমেন্ট থেকে নিয়ে এসেছি আমি। সেখানে বিএনপি দেখেন, আওয়ামী লীগ কত উদার গণতান্ত্রিক দল। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের জন্য বরাদ্দ হয়েছে 2015-16 অর্থ বছরে 1,05,00,000 টাকা বঙ্গবন্ধু জাদুঘর। আর জিয়া জাদুঘর, যেখানে তারেক জিয়া কোনদিন যায়নি, 1,50,00,000। কোন আপনি দেখেন এখানে চট্টগ্রামের document জন্য নেই। Yes. সেই চট্টগ্রাম জাদুঘর আপনারা কতদিন বন্ধ রেখেছেন? আরে এই ছোট এটা কতদিন বন্ধ রেখেছেন? দেখেন না, বরাদ্দগুলো দেখেন না, অথবা আপনি আওয়ামী বন্ধ লীগ আর রেখেছেন বিএনপি এক কতদিন? জায়গায় আপনি মেপেন না। আওয়ামী লীগ আর বিএনপি এক জায়গায় না। আপনি বন্ধ রেখেছেন কতদিন সেটা বলেন। আরে আপনি তো নিজেই জাননি ওখানে। কে? জি, আপনি আমি যেদিন গেছি না, উদ্বোধন আপনি করেছেন। দেখবেন, আমি কতবার তাজ রহমান, গেছি, এই আপনি কিভাবে নির্বাচনকে বুঝবেন? সুষ্ঠু করার জন্য, আরেকটু ভালোভাবে করার জন্য, এবং সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, যে করণীয় কি আছে? প্রথম যেটা হইতে হবে, সরকারি দল এবং বিরোধী দলের একে অন্যের প্রতি আস্থা যেটা অভাব, এটা আমরা ফিরিয়ে আনতে হবে। এটা যদি আমাদের রাজনীতিতে না আসে, তো যতই যা করি না কেন, আপনি সব ঠিকঠাক মতো করেন, যদি আমার মনোভাব থাকে আপনাকে বলবো, বললেন এটা ঠিক হয় নাই, তখন আপনি আর যতই ঠিক করেন কাজে আসবে না। আমাকে ঠিক থাকতে হবে, এই জাতিকে আমরা রাজনৈতিক দল হিসাবে। নির্বাচন কমিশনের উচিত হবে এখন একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য ওদের মেরুদণ্ড ঠিক রাখতে হবে। যারা নির্বাচনে প্রচারণায় অংশগ্রহণ করবে মন্ত্রীরা, তাদের উপরে যদি না করতে পারে, প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার করেন, বাতিল করে ফেলুক। আমরা এটা এতক্ষণ punishment। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বললাম, পক্ষে একটা কথা বলি। গতকালকে তারা একটা
একনেকের খুব সভায় সংক্ষেপে, আমার সময় শেষ। একনেকের সভায় তারা একটা প্রস্তাব পাঠিয়েছে, যেগুলো একনেকের সভায় উঠবে বিভিন্ন প্রকল্প, সেগুলো যেন না তোলা হয়। হ্যাঁ, অতএব এটা এই আগেই ব্যাপারে- তারা নির্দেশনা দেয়া হয়েছে যাতে কোনো প্রকল্প এখনো নির্বাচন এটা এলাকাগুলিতে নিয়ম, নেওয়া এটা না নিয়ম। হয়, কিন্তু রাজনৈতিক নির্বাচনের দলগুলোর সময় মধ্যে যে নিয়ম। পারস্পরিক অবিশ্বাস, সন্দেহ, সংকট, আস্থাহীনতা আস্থা, আছে, নিশ্চয়ই সেই সংকট কাটিয়ে উঠবে এমন আমরা প্রত্যাশা করছি। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন।